টুকটাক জিনিস, এলিমেন্টারি জিনিস এগুলো বিক্রি হয় এবং যেগুলোকে মানুষ তার রোগ পরিচর্যা করে সে সুস্থ থাকে, ভালো থাকে। এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এবার একটা সিনিয়র দিকে দেখে গেল যে আজ থেকে 20-25 বা 30 বছর আগে আমাদের ট্রিটমেন্টের ধরন কি ছিল। আমরা যেতাম ডাক্তারবাবুদের কাছে, তারা প্রেসক্রাইব করতো এবং কোনো রকম টেস্টিমনি ছাড়াই তারা ওষুধ লিখত। কিছুটা খেয়ে ভালো হলো কেউ কেউ ভালো না হলে তাকে আবার কি করতো, মেডিসিন চেঞ্জেস এনে দিত। ঠিক আছে, এইগুলোর পরিবর্তে এগুলো না, আবার কিছুদিন গেল তাদের যদি না হয় আবার পরিবর্তন। এই করতে করতে কি হতো না, অ্যাবসার্ড পরিমাণ, মানে প্রচুর পরিমাণ মেডিসিন তাকে ইউজ করতে হতো। কিন্তু বর্তমান দিনে আমরা যখন এখন চিকিৎসা করতে যাই, আমরা কি দেখি, ডাক্তারবাবুরা ফার্স্ট কি লেখে আগে টেস্ট লেখেন, যে কি করেন, একটুখানি ব্লাডের টেস্ট করে নিয়ে আসুন, একটু মলমূত্রের টেস্ট করে নিয়ে আসুন, একটুখানি আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসুন। আচ্ছা, এগুলো কেন করা হলো, কি দরকার হলো, হঠাৎ করে এত টেস্ট দিতে চলে আসলো কেন? মেইন জিনিসটা ধরার জন্য, যাতে প্রপার মেডিসিন দেয়া যায়। আচ্ছা, প্রপার মেডিসিন দেওয়ার দরকার হলো কেন? প্রপার মেডিসিন দেওয়ার দরকার হলো এই কারণে যে আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কোনো একটা যদি কাউন্টারে যাই, তার মাথার উপরে কি দেখতে পাই, সেখানে লেখা আছে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট, অর্থাৎ কেমিক্যাল এবং ড্রাগ দিয়ে একটা বেস তৈরি করে সেটা মানুষকে সার্ভিস করা হয়। আর আমরা কি ন্যাচারাল এলিমেন্টস এর তৈরি, অর্থাৎ আমরা রক্তে মাংসে করা মানুষ, আমাদের উপরে কিসের প্রয়োগ করা হচ্ছে, ড্রাগস এন্ড কেমিক্যালস। ইয়েস অর নো? তাহলে এইভাবে দীর্ঘদিন ড্রাগস আর কেমিক্যালস আমাদের শরীরে আস্তে আস্তে আমরা কি হচ্ছি না, একটা বড় রকমের লাইফ রিস্কের সম্মুখীন হচ্ছি। ঠিক আছে, কেন না, প্রত্যেকটা ড্রাগস এবং কেমিক্যালের প্রচুর পরিমাণ সাইড এফেক্ট আছে। ইভেন একটা কমা গ্যাসের ওষুধ, তার 19টা প্লাস সাইড এফেক্ট আছে, যারা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট তারা সেই নিয়ে হচ্ছে ডিসকাস করছে। তাহলে এত সাইড এফেক্ট নিয়ে যে ওষুধগুলো আমাদেরকে ডাক্তারবাবুরা লেখেন, তারা কনফার্মেশন চায় যে আগে আমি সঠিক ড্রাগ থেকে লিখছি কিনা, এই ড্রাগটা তার শরীরে না রেজিস্ট্যান্স তৈরি করে দেয়, অর্থাৎ ভবিষ্যতে কাজ করবে কিনা, সে বাঁচবে কিনা, তার মরণ বাঁচনের সওয়াল। তাই এত কিছু টেস্টের পর তিনি কি লিখতে পারেন, মেডিসিন বা ড্রাগস লিখতে পারেন। ঠিক আছে, কিন্তু আমরা ভেস্টিজ কি করছে, একটা নিউট্রিসিউটিক্যাল কোম্পানি, ভেস্টিজ কি বললাম, একটা নিউট্রিসিউটিক্যাল কোম্পানি, অর্থাৎ কি পুষ্টি দ্বারা। ঠিক আছে, কিসের দ্বারা বললাম, পুষ্টি দ্বারা কিভাবে মানুষকে রোগ থেকে মুক্ত করা যায় দেখা। ভেস্টিজ কি করে, কি বললাম, পুষ্টি দ্বারা কিভাবে রোগ থেকে মানুষ মুক্তি পায় তার একটা কোম্পানি। ঠিক আছে, পুষ্টি মিন্স কি, নিউট্রিশন। পুষ্টি মিন্স কি, নিউট্রিশন। কারণ মানুষের বডির ইনহেলিং পাওয়ার আছে, মানুষ যদি ঠিকঠাক পরিমাণে রেস্ট নেয়, ঠিকঠাক পরিমাণে জল খায়, ঠিক আছে, তাহলে তার শরীরের মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যার দ্বারা সে সমস্ত রোগকে প্রতিহত করতে পারবে। ঠিক আছে, কিন্তু এবার সমস্যাটা হচ্ছে এই পুষ্টিযুক্ত খাবার বর্তমান ভারতবর্ষের সব থেকে বড় অভাব, এই পুষ্টিযুক্ত খাবার। ডক্টর সুমারি, ঠিক আছে, উনি একজন জার্মান সায়েন্টিস্ট, উনি দেখছেন যে ইন্ডিয়াতে যে আমরা ফুড স্ট্রাকচারে বিলং করি, মানে ইন্ডিয়ান পিপল যে টাইপের খাবার খায়, সেই টাইপের খাবার খেয়ে মাত্র 30%, কত পার্সেন্ট বললাম, মাত্র 30% তার নিউট্রিশনকে ফুলফিল করতে পারে। কত পার্সেন্ট? 30% তার নিউট্রিশনকে ফুলফিল করতে পারে। তাহলে ঘাটতি কত, 70%। তাহলে এই যে ঘাটতিটা হচ্ছে, এই ঘাটতির কারণে প্রপার পুষ্টি না পাওয়ার জন্য শরীর আস্তে আস্তে কি হচ্ছে, রোগমুখী হয়ে যাচ্ছে। তবে একটা উদাহরণ দিই, ছোট্ট ক্যালসিয়াম, ছোট্ট উদাহরণ, আমি সবসময় এই উদাহরণটা দিই কারণ এটা খুব সহজ করে বোঝার উদাহরণ। আমাদের রেগুলার বেসিসে একটা হিউম্যান, একটা মানুষের কত গ্রাম ক্যালসিয়াম লাগে? 1200 থেকে 1500 এমজি একটা সুস্থ স্বাভাবিক মানুষের ক্যালসিয়াম লাগে। এবার যদি আমরা ট্রান্সফার করি যে ছেলেদের জন্য কত 1000 থেকে 1200, মেয়েদের জন্য কত 1200 থেকে 1600, ঠিক আছে, কিন্তু আমি ম্যাক্সিমাম ধরে নিচ্ছি 1200 এমজি ক্যালসিয়াম প্রয়োজন। ক্যালসিয়াম কেন প্রয়োজন? যদি ম্যাক্সিমাম সবাইকে বলি যে ক্যালসিয়াম কেন প্রয়োজন, হাড়ের জন্য। অ্যাকচুয়ালি হাড় তো গঠন হয়ে গেছে, তাহলে ক্যালসিয়াম তাহলে গ্যাপ যাচ্ছে কোথায়, ক্ষয়টা কিসে হয়, কিভাবে হয়? এখানে তো ক্ষয় হওয়ার কারণ নেই, তাহলে ক্ষয়টা হচ্ছে কেন? অ্যাকচুয়ালি ব্লাড সার্কুলেট যে হয় না, বা আমাদের যে নার্ভ স্টিমুলেশন হয়, যে আমরা কোনো কিছু জিনিসকে বুঝতে পারি নার্ভের মাধ্যমে, গরম ঠান্ডা কি ওয়েদার কি যা, এইটার জন্য যে নার্ভ সিস্টেম কাজ করে, সেই কাজ করার জন্য প্রধান যে ফুডটা সেটা হলো ক্যালসিয়াম।
এই যে হার্ট পাম্প করছে, ব্লাড পাঠাচ্ছে, সমস্ত সেলে সেলে খাবার পৌঁছাচ্ছে, তার জন্য এই সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্রের প্রধান খাদ্য হলো ক্যালসিয়াম। যখন ক্যালসিয়াম আমার খাবার থেকে যদি না পায়, তখন সে কি করবে, আমার বডির মধ্যে যে ক্যালসিয়াম ব্যাংক আছে সেখান থেকে সাফ করবে। তখন কি হবে, ঘাটতি। ঠিক আছে, যে হার্ট শুধুমাত্র তার কাজ ছিল শরীরে ব্লাড সার্কুলেশন করিয়ে পুষ্টিকে মানে ঠিকঠাক ভাবে পরিচালনা করা, সেই হার্টের সেকেন্ডারি আর একটা কাজ চলে এলো যে কিভাবে তার ক্যালসিয়ামকে সে স্টোর করবে তার কাজের জন্য, কিভাবে তার এনার্জিকে কাজে লাগানোর জন্য ক্যালসিয়াম রিডাকশন করবে। তাহলে হার্টের খাটনি বাড়াচ্ছি। তাহলে ক্যালসিয়াম কি হচ্ছে, আমাদের খাদ্যের মাধ্যম থেকে আমাদের 70% ধরে নিচ্ছি ঘাটতি। ঠিক আছে, তাহলে এই ঘাটতিটা কি করবে, আমাদের একটা রোগের কারণ দাঁড়াবে। কি রোগ, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস। তাহলে আমরা যদি প্রপার ওয়েতে নিউট্রিশন দিতাম নিজেদেরকে, তাহলে আমরা এই রোগগুলোর সম্মুখীন হতাম না। ঠিক আছে, তো ভেস্টিজ এখানে তাহলে কিসের কাজ করছে, নিউট্রিসিউটিক্যাল কোম্পানি। ওকে, বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে যখন ভেস্টিজ নিউট্রিসিউটিক্যাল কোম্পানির হয়ে কাজ করছে, তখন কি হচ্ছে, ভেস্টিজ খেয়াল রাখছে যে তার ডিস্ট্রিবিউটর অর্থাৎ তার পরিবার, তার ফ্যামিলির যেন কোনো রকম এই ধরনের ঘাটতি না হয়, তারা যেন পুষ্টির ঘাটতিটা না পায়। এবং প্রত্যেক ভেস্টিজ লিডার্সকে একটাই বলা হয়, এখানে কোনো সেলস অপারেশন নয়, এখানে কোয়ালিটি অপারেশন, অর্থাৎ লিডারশিপ কোয়ালিটিকে রাখা। শেখো যে তোমার জন্য কি প্রয়োজন, তুমি তোমার প্রয়োজনটা যদি, তুমি তোমার নিডটা যদি তুমি বুঝে নিতে পারো, তাহলে তোমার সামনের মানুষের লিড কোয়ালিফাই করা তোমার কাছে কোনো ব্যাপার নয়। যে আমার দরকার কেন ভেস্টিজকে, আমার দরকার কেন নিউট্রিশনকে, আমার এই 70% ঘাটতি কি হবে, তাহলে আমি কি অপেক্ষা করবো ইন্ডিয়ার ওই সমস্ত বাকি পিপলদের মতো যে কবে আমার বাড়িতে রোগ ঢুকবে তবে আমি প্রতিকারের জন্য ডাক্তারখানায় যাবো? এবার আর একটা একটা ছোট্ট কথা বলবো যে একজনকে 5-6 লাখ টাকা জমাতে বর্তমান ডেটে কত সময় লাগতে পারে? তাহলে ইয়াং পিপল, একজনের 5-6 লাখ টাকা জমাতে বর্তমান দিনে এই যে লাইফের স্ট্র্যাটেজি, এই যে কিভাবে মানুষ চলছে, তাদের লাইফস্টাইল যেভাবে বাড়াচ্ছে, সেখানে 5-6 লাখ টাকা জমাতে তার কত কিছু সময় লাগতে পারে? কেউ একটা আইডিয়া, কিছু একটা আইডিয়া দাও। লাগবে প্রায় ধরে নিতে পারে মানে পুরনো মানুষদের প্রায় তার সারা জীবন লেগে যাচ্ছে, ইয়াং ছেলেদের হয়তো 10-12 বছর লেগে যাচ্ছে। এবার বলো যে আমি যে ডিজিজ গুলোর কথা বলছিলাম, ক্যান্সার, একটা হার্ট ডিজিজ, এরকম ভাবে যদি অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস বা সাইটিকা এই টাইপের যদি কোনো রকম বড় রকমের রোগ যদি একজনের শরীরে বাসা বাঁধে, ওই 5 লাখ টাকা যেতে তার কত সময় লাগবে? চুক্তির খেলা। ঠিক আছে, তাহলে সে হারাচ্ছে কি? এখানে একটা জিনিস দেখানো আছে, এটা বুঝে দিচ্ছে। এখানে লিখছি অসুস্থ আর এখানে লিখছি সুস্থ। ঠিক আছে, আচ্ছা অসুস্থ মানুষের কাছে কি থাকে? ইনকাম থাকতে পারে? অসুস্থ মানুষের কাছে ইনকাম নেই। সুস্থ মানুষের কাছে থাকতে পারে? থাকতে পারে তো? আচ্ছা, অসুস্থ মানুষ ঘুরতে বেড়াতে পারে? পারে না। সুস্থ মানুষ ঘুরতে বেড়াতে পারে? ট্রাভেল হবে। ঠিক আছে, খাওয়া দাওয়া, অসুস্থ মানুষ খাওয়া দাওয়া করতে পারে। ঠিক আছে, রেস্ট্রিক্টেড খাওয়া দাওয়া, রেস্ট্রিক্টেড, আর এরা রেস্ট্রিক্টেড। ঠিক আছে, সবথেকে বড় ব্যাপার এক্সপেন্সেস, খরচা। এটা কি বললাম? খরচ। অসুস্থ মানুষের খরচ কি থাকে? প্রচুর থাকে। ঠিক আছে, তাহলে প্রচুর থাকে। আর সুস্থ মানুষের খরচা মানে এখানে কোন খরচাটা বলছি? মানে ইলনেস এক্সপেন্সেস। ঠিক আছে, ইলনেস এক্সপেন্সেস। বুঝতে পেরেছি? এই ছবিটা দেখার পর কি মনে হচ্ছে? একটা মানুষ যে শুভবুদ্ধি সম্পন্ন হবে তার টার্গেট কি করা উচিত? সুস্থ থাকা উচিত। তাহলে এবার যে মানুষগুলো অপেক্ষা করে যে আমি কবে রোগে পড়বো তারপরে আমি ডাক্তার ভর্তি চিকিৎসা এদিকে ঝুঁকবো, সেই জিনিসটা কি মানে গ্রহণ করা উচিত, না আগে থেকে প্রিপারেশন নিয়ে নিজেকে সুস্থ রেখে এই সমস্ত এনজয় লাইফে লিড করাটা এটা উচিত?
ইয়াং জেনারেশনের কি চিন্তা ভাবনা করা উচিত? ইয়াং জেনারেশনের কি চিন্তা ভাবনা করা উচিত? সুস্থতার দিকে হাঁটা, ঠিক আছে? সেই জন্য এখন বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ইয়াং অনুশীলন ক্যাম্প চলছে, যেখানে ইয়াং ছেলেরা কিভাবে নিজেদেরকে ওয়েলনেস সেক্টরে আনতে পারে তার জন্য তারা প্রচুর পরিমাণে চেষ্টা করছে। কিন্তু আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল স্ট্র্যাটেজিতে হয়ে গেছে কি চাকরি। সমস্যা এটা চাকরি, ঠিক আছে? চাকরি মানে আজ আমি 20,000 টাকা, কাল 30,000 টাকা, পরশু 60,000 টাকা, 90,000 টাকা, 1 লাখ টাকা, এর যদি সিনিয়রিও দেখা এটা করছি। এর যদি সিনিয়রিও দেখি যে কি হচ্ছে, বলছে 2020 সাল, কটা লিখলাম 1 টাকা, 2020 সাল এই সময় থেকে, সরি 1900, এই সময় ইন্ডিয়ায় কি হচ্ছে, স্ট্র্যাটেজিক মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ লেনদেন থেকে আস্তে আস্তে রুটে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? এটা কি থিওরি অফ অমৃত সেন, নোবেল প্রাপ্ত, নোবেল উইনার ইকোনমিক্স, ঠিক আছে? অমৃত সেন তো অনেকই ছিলেন। তাহলে এখানে কি দেখছি 1920 সাল, সেই সময় বলছে কারো যদি ইনকাম 1 টাকা হতো তাহলে সে নিজেকে কি বলতো যে আমি সাফিসিয়েন্ট, কারো 1 টাকা ইনকাম। বলছে এই ইনকামটা হিসেব মতো 10 টাইমস করে আফটার 20 ইয়ার্স বাড়তে থাকে। তাহলে 20 বছর বাদ, মানে এদিকে কত গুণ হবে, 20 বছর প্লাস হবে, আর এদিকে কি হবে 10 টাইমস করে বেড়ে যাবে। তাহলে 1920 পর 20 যোগ হয় কত হবে, 1940 হবে, 10 টাইমস বাড়লে 10। তাহলে 1960 এ কত হবে, আর 20 বছর বাড়ালে আরো 10 গুণ হবে, তাহলে আর একটা শূন্য বাড়বে 100। 1960 এর পর 1980 হলে কত বাড়বে, আরো একটা শূন্য বাড়বে 1000। 1980 পর 2000 হলে আরো একটা শূন্য বাড়বে 10,000, আর 2020 তে হলে কত চলবে, আরো একটা শূন্য বাড়বে। আমরা কোন স্ট্র্যাটেজিতে আছি এখন, 2020, নেক্সট 2040 এ 10 লাখ। তাহলে আজ ইয়াং পিপলদের কথা বলছি, বিশেষ করে তুমি, ঠিক আছে? তুমি এখন তোমার যে এজ, ভাবো যে ধরে নিচ্ছি তোমার এজ এখন 20, ঠিক আছে? তাহলে 2040 মানে তোমার হাতে 20 বছর আছে। 20 বছর 2040 এ টার্গেট কত হবে, 10 লাখ। কি প্রিপারেশন? চাকরি সবথেকে বড় প্রথম হয়ে দাঁড়াবে নিজের জন্য, ঠিক আছে? করতে হবে, আমি বলছি না, কারণ আমাদের ভেস্টিজেস এত সুন্দর অপশন যে আমি যা করি, যেটা করি সেটাকে বজায় রেখে না রাখতে পারবো। প্রথমে স্ট্র্যাটেজি যখন আমরা ছোট হয়ে হাঁটতে শিখবো, আস্তে আস্তে যখন চলতে শিখবো তখন ঠিক আছে। যখন ওটা থেকে আরো ভাবলাম করবো নিজেকে, যখন বার করতে চাইবো যে আজ আমি এই স্ল্যাবে আছি, এই স্ল্যাবটাকে আমি 2040 এ আরো কি করবো, আরো 10 টাইমস বাড়াবো, তাহলে তার জন্য আমি কি এখন থেকে কি করে ডিসিশন নিচ্ছি। এবার বলো, যে চাকরি তোমরা করছো, এই চাকরি সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে চাকরিতে তোমরা যাচ্ছ, জয়েন করছো, ভাবো তো একবার যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করার পর 12 ঘন্টা জব টাইম যদি হয়, ঠিক আছে? আমার ভাই আমাকে বলছিল যে 12 ঘন্টা জব টাইম কিন্তু হয়ে যাবে, তাহলে 12 ঘন্টা জব টাইমে তাহলে এই ছেলেটা সেকেন্ডারি কোন অপশনকে চুজ করবে যে এটা থেকে আমি বড় হব, কোন অপশন আছে? এনি কাইন্ড অফ অপশন। তাহলে শিক্ষিত এবং ভালো সুস্থ মস্তিষ্কের চেতনা অনুযায়ী তার কি করা উচিত হবে, সেকেন্ডারি আরেকটা রাস্তা খোঁজা, যে রাস্তায় আমি একটু টাইম ম্যানেজমেন্ট করব। কারণ টাইম ইজ নট ইন আওয়ার হ্যান্ড, টাইম কি আমাদের হাতে আছে? নেই। তাহলে টাইমকে আমাদের কি করতে শিখতে হবে, ম্যানেজ করতে শিখতে হবে, যে আমি কি করে টাইমটা একটু ম্যানেজ করব যেখান থেকে আমি প্রেস্টিজের ক্যারিয়ারকে অ্যাচিভ করব, ঠিক আছে? এটা হলো সুস্থ মস্তিষ্কের চিন্তা। দেন লাস্ট আমি ভয়েসটিজ ক্লিয়ারটাই করতে আমি মেনলি, কারণ ইয়াং পিপলরা বোঝে না ভেস্টিজ বললে সহজে মনে হয় যে ভেস্টিজ, ঠিক আছে? এরকম ভাবে, কিন্তু ভেস্টিজটা কি ইয়াং পিপলদের কাছে, ভেস্টিজ কতটা আশীর্বাদ সেটা ক্লিয়ার করার জন্য আমরা কি করি, ঠিক আছে? তাহলে দেন এরপর সিরিজ যে কেন আমাদের, তারপরে কি থাকে সেলফ রিকভারি, ঠিক আছে? তারপরে কি থাকে ইনভেস্ট বা বিজনেস, আর কি থাকে, এবার বলো যে 4টে সেক্টরের মধ্যে ফিউচারিস্টিক সেক্টর কোনটা, ঠিক আছে? ফিউচারিস্টিক
কারণ তুমি জানো যে তুমি ঢুকলে একবার রিটার্ন হবে, বেরোবে আর কোনো চাপ নেই। ঠিক আছে? আচ্ছা, সেলফ এমপ্লয়ীদের ক্ষেত্রে কি হয়? সেলফ এমপ্লয়ি মানে যারা টেকনিক্যালি দক্ষ হয়, যারা কোনো কিছু কাজে একটুখানি নিজেদের টেকনিক্যাল ডেভেলপমেন্ট করেছে এবং নিজেই সমস্ত কিছুর ম্যানেজমেন্ট করা, নিজেই অ্যাকাউন্টেন্ট, নিজেই হচ্ছে পলিসি মেকার, নিজেই হচ্ছে সেলসম্যান, নিজেই সবকিছু করেছে বিজনেস করা, তাদেরকে কি করবো আমরা? সেলফ এমপ্লয়ি। আর নেক্সট ইনভেস্টমেন্ট কি? আমার টাকা যারা টেকনিক্যাল লোক তাদের কাছে ইনভেস্ট করলাম, যারা দক্ষ মানুষ তাদের উপরে ইনভেস্ট করলাম, তারা কেটে আনবে তাদের টাইম দিয়ে আমি সেখান থেকে ইনকাম করবো। মানে ইনভেস্ট এখানের মধ্যে কি সম্ভাবনা থাকে? কি থাকে? সম্ভাবনা থাকে। ঠিক আছে? এখানে কি রিস্ক ফ্যাক্টর কম থাকে, সম্ভাবনা থাকে। যদি এখানে সম্ভাবনা 30% হয়, বিজনেস যদি ইনস্টল করি, এখানে রিস্ক ফ্যাক্টর 30% হয় আর সম্ভাবনা কত থাকে? 70% থাকে। এবার বলো, যারা হার্ড ওয়ার্কার হবে, লাইনে কিছু করার টার্গেট রাখবে, তারা কোন সেক্টরে চুজ করবে? বিজনেস। ঠিক আছে? কারণ এই পৃথিবীতে দাঁড়িয়ে স্যালারিটা তোমাকে কম্প্রোমাইজ করতে শিখিয়ে দেবে। ঠিক আছে? বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করার আগে যে ঠিক আছে বিদেশ যাওয়ার হয়তো অল্প আমার কাছে রয়েছে, কিন্তু ভাবাবে কোম্পানি যে তোমার এই মাসে এত টার্গেট আছে, লাইফ থাকবে না, লাইফটা পুরো আনিয়ে দেবে। ওকে? তাহলে সেই জন্য প্রত্যেকটা এমপ্লয়ি টার্গেট কি হবে? টুয়ার্ডস বিজনেস। তার জন্য অপরচুনিটি আছে কি? আজকে আমরা সেই অপরচুনিটি শুনলাম কি শুনলাম? তাহলে সেই অপরচুনিটি আমরা হাতে নেব কি নেব? ওকে? তাহলে কেন নেব? এবার জিজ্ঞাসা করবো যে এতক্ষণ আমরা শুনলাম, শোনার পর আমি এবার কিছু প্রশ্ন করবো। রেডি? বেস্টিজ কেন করবো? কোন কোন জিনিসটাকে টার্গেট করে বেস্টিজ করবো? Future health, গুড হেলথ, দুই future income, ফিউচার ইনকাম, business একটা idea বলা যায়। Business, আর আরে বলতে পারো এর পরে যদি কিছু অ্যাডিশন করা হয়। বেস্টিজ কেন করা উচিত? বেস্টিজ করার তাগিদটা কি হবে? মোটো কি হবে? যে আমি একটা ইয়ার ডিউটি আমি বেস্টিজ কি জন্য করবো? ইনকাম তো সঙ্গে আছে, নিজেও সুস্থ থাকা, অপরকেও সুস্থ রাখা। হ্যাঁ, গ্রেট। যখন আমি হেলথ নিয়ে ভাববো নিজের জন্য এইখানে আমি বুঝিয়ে বললাম। ঠিক আছে? এইখানে আমি বুঝিয়ে বললাম, তখন আমি মন ভাববো। যখন আমি ডেলিভারি ভাববো যে সবার জন্য আমাকে ভাবতে হবে, তখন আমি অ্যাজ এ ইন্ডিয়ান পিপল আমার দেশের জন্য ভাবতে পারবো, আমার পরিবারের জন্য ভাবতে পারবো, আমার ফ্যামিলির জন্য ভাবতে পারবো। সব থেকে বড় ব্যাপার বেস্টিজ করার প্রথম এবং ফরমোস্ট কারণ হচ্ছে হেলথ। যদি আমরা ইন্ডিয়ান পিপল, ইন্ডিয়ান মানুষদের যদি হেলথটাকে ভালো করে দিতে পারি, 65% ইয়াং এজ, 65% ইয়াং এজ পিপলের দেশ ভারতবর্ষ, তারা কিছু না 100% দিয়ে দেবে তাদের। সবাই অসুস্থতার দিকে গেলে দেশ মুক্ত করে দেবে। তাহলে ফার্স্ট দেশের একজন ভালো নাগরিক হিসেবে আমার প্রথম এবং ফরমোস্ট দায়িত্ব যে দেশের হেলথ সিনিয়রিটিকে একটা বড় মানচিত্রে তুলে দেওয়া, দেখিয়ে দেওয়া যে আমরা ইন্ডিয়ান পিপল আমাদের হেলথকে কিভাবে আমরা ঠিক রেখে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এফিসিয়েন্ট পিপল পরিণত করতে পারি। কি পিপল? এফিসিয়েন্ট পিপল। তাহলে আমরা প্রথম এটার সাথে এটা প্রথম রাইটটা। ঠিক আছে? এরপরে কি দিয়েছে? ফিউচার ইনকাম। এটার সাথে কি বেস্ট হবে? এটা একদম ঠিক আছে, যে শুধু নিজের ইনকাম নয়, আমি যে পোস্টটায় আছি সেই পোস্টটায় ছাড়া মানে সে আমার জায়গা ধরে নেওয়া মানে আমাকে পিছিয়ে দেওয়া। কিন্তু আমাদের বেস্টিজ শেখায় তুমি যদি নিজের মানুষ যাদেরকে তুমি এনরোল করেছো এখানে, তাকে যদি প্রপার হতে এডুকেশন করতে পারো এবং তোমার নিজের জায়গায় আনতে পারো, তুমি বাই ডিফল্ট তুমি অটোমেটিক উপরে উঠবে। বুঝাতে পারছি? তাহলে কি হচ্ছে, আমরা ভারতবর্ষের ইনকাম অর্থাৎ জিডিপি টার্গেট মাত্রা অ্যাচিভে সরকারকে সাহায্য করতে পারবো। কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট, আমরা এইবারে 8 মার্চ যেদিন ইন্টারন্যাশনাল ওমেন ডে ছিল, আমরা সবাই নিশ্চয়ই বিভিন্ন এবিপি আনন্দ থেকে বিভিন্ন আমরা এতে দেখেছি
নিচে আছে। ঠিক আছে, আমরা যেটা দেখেছি, ঠিক আছে, কি দেখেছি আমরা 8 মার্চ, যেখানে আমরা দেখেছি মানে টিভিতে কি দেখেছি যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় মিনিস্ট্রি এবং পদাধিকার ব্যক্তিরা ডাইরেক্ট সেলিং কোম্পানির বিভিন্ন অর্গানাইজারদের নিয়ে একটা ওমেন এমপাওয়ারমেন্ট করছে এবং সেখানে বলছে যে ভারতবর্ষের যদি ফার্স্ট ইকোনমিক কান্ট্রিতে বানাতে হয় তাহলে আমাদের প্রত্যেক দিদিদের দায়িত্ব নিতে হবে যে যারা 2025 সালে লাখপতি হয়ে আছেন তারা 2030 সালে কি হবো, করোড়পতি দিদিতে কনভার্ট করবো নিজেদেরকে। বিকজ অফ ভারতবর্ষের ইন্ডিয়া গভর্নমেন্ট, মানে ইন্ডিয়ার যে গভর্নমেন্ট টার্গেট করছে যে 2025 থেকে 2030 সালে অন্তত ডাইরেক্ট সেলিং থেকে 42% এর অ্যাবাউট 42% থেকে 52% আমাদের জিডিপিতে কনভার্ট করবে ডাইরেক্ট সেলিং। ঠিক আছে, গভর্নমেন্ট টার্গেট করছে এবং গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা পলিসি মেকিং করছে কিভাবে মানুষকে এনকারেজ করা যায় যে ডাইরেক্ট সেলিং আমরা কোথায় নিজেদেরকে নিয়ে পৌঁছাতে পারি। এটা সবথেকে সম্ভাবনাময়, সবথেকে ফিউচারিস্টিক একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা ইয়াং পিপলকে কোনো কিছু ডাউট না করে পাওয়ার দেওয়া উচিত, আমি মনে করি। ঠিক আছে, আর কি বিজনেস, প্রত্যেক মানুষের মধ্যে একটা ইউনিক ক্রিয়েটিভিটি থাকে, সেই জন্য প্রত্যেকটা মানুষ ইউনিক হয়। প্রত্যেক মানুষ, আমরা আমাদের হাত পা কান চোখ মুখ আমরা যাই না কেন আমরা প্রত্যেকে ইউনিক হন এবং এই প্রত্যেক ইউনিক হন মানুষের প্রত্যেকের ড্রিমও ইউনিক হয়, প্রত্যেকের ড্রিম ইউনিক হয়। তাহলে ইউনিক ড্রিমধারী মানুষরা যাদের ইউনিক স্বপ্ন আছে তারাই কিন্তু স্পেশাল মানুষ, কারণ তাদের ফ্রন্টাল কর্টেক্স তাদেরকে বড় মাপের মানুষে পরিণত করতে সাহায্য করে, কারণ তাদের চিন্তা ভাবনা বড়, তাদের ড্রিম বড়। এবং আমি শুধু ড্রিমের কথা বলবো না, বিলিভ বড় করতে হবে, বিশ্বাস বড় করতে হবে। ঠিক আছে, প্রচুর বৃষ্টি হলো, যদি সেই বৃষ্টির নিচে আমি যদি একটা চামচ ধরে দাঁড়াই বৃষ্টির পরিমাণ 1 চামচ, যদি একটা বাটি ধরে দাঁড়াই 1 বাটি, একটা বালতি ধরে দাঁড়াই 1 বালতি, আর যদি একটা বড় পুকুর ভরে যায় বৃষ্টি, তাহলে আমি যদি বিলিভ সিস্টেম রেডি করি যে আমি পারবো এবং আমি করব, ঠিক আছে, তাহলে আমি করতে পারবো। আমাদের কোম্পানি এমন অনেক লিডার আছে যারা অনেক বয়সকালে প্রেস্টিজে জয়েন করেছে এবং তারা দেখেছে এমন অনেক অনাথ শিশু আছে যারা খেতে পারে পড়তে পারে মানুষ হয়, তারা ড্রিম সেট করে যে আমি একটা এমন মা হব যাতে ওই 100 জন 200 জন অনাথ শিশুর দায়িত্ব আমি একা নিজের কাঁধে নিতে পারবো। এবং she is become a very big leader এবং বড় মাপের লিডার হয়ে নিজেকে প্রেস্টিজ থেকে কয়েক কোটি টাকা ইনকাম করে 100-200 নয় কয়েক হাজার অনাথ শিশুদের প্রতিপালন করতে পারছে। এমন অনেক এডুকেটেড আছে যারা এডুকেশন দেওয়ার জন্য মরিয়া হয়ে থাকে, কিন্তু কোনো গরিব দুস্থ মানুষকে এডুকেশন দেওয়ার মতো যে পলিসি করতে হবে, যে খরচা করতে হবে, তারা করতে পারেনি। প্রেস্টিজ তাদের সেই ড্রিম ফুলফিল করেছে, তাদেরকে বোঝাতে পেরেছে যে আপনি এখানে কাজ করুন, এখান থেকে ফিল আপ করুন। এবং এমন বহু লিডার আছে যারা তাদের ট্রান্সপোর্টের মাধ্যমে বহু ইন্ডিয়ান গরিব সাধারণ মানুষদেরকে এডুকেশন দিতে আরম্ভ করেছে, ফিল আপ করা। দ্যাটস দ্য কোয়ালিটি অফ প্রেস্টিজ লিডারশিপ। কমপ্লিট? ঠিক আছে, তাহলে এই বিজনেস চুজ করার প্রথম কারণগুলো আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। নেক্সট লাস্ট প্রেস্টিজ কে কি বলবো আমি এখন, যে আমি এতক্ষণ বলছিলাম ডাইরেক্ট সেলিং, এতক্ষণ বলছিলাম প্রেস্টিজ। ডাইরেক্ট সেলিং ইন্ডিয়ায় বহু কোম্পানি আছে, বহু কোম্পানি। প্রেস্টিজ কেন? ফার্স্ট, প্রেস্টিজ যে কোম্পানি যে মানুষটার হাত ধরে জন্ম পেয়েছে সেই মানুষটার নাম হচ্ছে স্যার গৌতম আদানি। উনি ওয়ার্ল্ডের টপ মোস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানির একজন স্পেশাল পদাধিকারী ছিলেন। ঠিক আছে, উনি ওখান থেকে নিয়ে উঠেছেন যে তিনি একজন ব্যাপক মানে একটা দূরদর্শী সম্পন্ন একটা ভিশনারি লিডার, যিনি দেখতে পেয়েছিলেন যে ভারতবর্ষকে যদি আমি উপর দিকে নিয়ে আসতে চাই, যদি একটা স্পেশাল কিছু দিতে চাই, তাহলে ডাইরেক্ট সেলিং সবথেকে বড় ওয়ে। কারণ চায়না ডাইরেক্ট সেলিং 72%, আমেরিকা ডাইরেক্ট সেলিং 70% আপ। তাহলে বিশ্বের সবথেকে তাবড় ইকোনমিক যেসব কান্ট্রি আছে তারা ডাইরেক্ট সেলিং এ বহু উপরে, ইন্ডিয়া আছে। তাহলে টার্গেট কি করা উচিত? তাহলে ইন্ডিয়ার হেলথকে টার্গেট করা উচিত যে প্রত্যেককে সুস্থ করব। সেকেন্ড টার্গেট কি করা উচিত? যে ইন্ডিয়ার মধ্যে বিজনেসটাকে রন্ধে করে দেবো যাতে চায়না আমেরিকার সাথে আমরা পাল্লা নিতে পারি। এরকম একটা মোটিভেশন, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে গৌতম আদানি স্যার প্রেস্টিজকে জন্ম দেন
এবং তার কথা মতো 2004 সালের সেকেন্ড জুন যে কোম্পানিটা এস্টাবলিশ করেছে সেই কোম্পানিটা 2024 সালে এসে ইন্ডিয়ার নাম্বার 1, এশিয়ার নাম্বার 1, ওয়ার্ল্ডের টপ 50 এর মধ্যে একটা কোম্পানি, যেখানে ইন্ডিয়ার কোনো কোম্পানি 50 মানে 10,000 এর মধ্যে, সরি 1000 এর মধ্যে, 1000 এর মধ্যে বুঝতে পারছি। তাই এই প্রেস্টিজের সাথে কিন্তু প্ল্যাটফর্ম করা তো সবথেকে সহজ, কারণ যে মানুষটার হাত ধরে এসেছে তার মোটো সেট, তার টার্গেট সেট, তার অ্যাচিভমেন্ট সেট, তার কোয়ালিটি সেট এবং প্রেস্টিজের সাপ্লিমেন্ট হালাল সার্টিফাইড, পিউরিটি টেস্টে নাম্বার 1 এবং প্রেস্টিজ শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়া ছাড়া আরো 7-8টা দেশের রেজিস্ট্রারি বিজনেস করছে এবং নন রেজিস্ট্রারি কত মানুষ ইউজ করে তা বলছি। ঠিক আছে, প্রেস্টিজে রেজিস্টার ডিরেক্টরের সংখ্যা যদি 3.5 কোটি হয়, সেখানে 50 কোটি মানুষ প্রেস্টিজের সাপ্লিমেন্টের উপরে দাঁড়িয়ে আছে। 78% কত পার্সেন্ট লিখলাম? 78% ইন্ডিয়ান সাপ্লিমেন্ট মানুষকে কোনো সহযোগিতাই করতে পারে না। কি সাপ্লিমেন্ট বললাম? ইন্ডিয়ান সাপ্লিমেন্ট মানুষকে কোনো সহযোগিতা করতে পারে না। কেন না? বহু ফেক কোম্পানি সাপ্লিমেন্ট বার করার নামে মানুষদের পকেট থেকে শুধু টাকা নিয়ে গেছে। প্রেস্টিজ তার সাপ্লিমেন্টকে আইসিএমআর স্বীকৃত করতে পেরেছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর স্বীকৃত করতে পেরেছে, যেখানে সুস্থ মানুষ তার সাথে সাথে যদি কোনো অসুস্থ মানুষ প্রেস্টিজ সাপ্লিমেন্ট ইউজ করে তারা আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে। ডায়াবেটিস রিভার্সাল বলে প্রেস্টিজ সবথেকে বড় নাম করছে। ঠিক আছে, ভেসলিম রেঞ্জ অর্থাৎ মোটা থেকে রোগা হয়ে ওবেস কমিয়ে ফিট ইন্ডিয়া তৈরি করার লক্ষ্যে প্রেস্টিজ 2030 সালের মধ্যে হাইয়েস্ট নাম্বার কনভার্ট করবে নিজেকে। ওকে, দ্যাটস ফর দ্য প্রেস্টিজ। এবং প্রেস্টিজকে নিয়ে এইভাবে বিজনেস করলে প্রত্যেকটা মানুষ তার নিজের সমস্ত ড্রিম অ্যাচিভ করতে পারে। দ্যাটস ইট। ওকে, এবার ডিসিশন নিজেদের হাতে যে ইয়াং পিপল করবো কি এবং করাবো কি করা উচিত। লড়াইটা কিন্তু তোমার, চিন্তা ভাবনাটা কিন্তু তোমার, আগিয়ে যাওয়ার লড়াই এবং ফাইটটা কিন্তু তোমার। জিতবো কিনা সেটাও জানা তোমার, কারণ হারবে যখন তুমি বলে দেবে যে সবার জন্য হার, আর জিতবে যখন তুমিও বলবে যে সবার জন্য জিতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্তটা কিন্তু মেনটেন করা শুধুমাত্র তোমার। ঠিক আছে, তো আমি এখানে শেষ করছি। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।